বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি নিশ্চয়ই ভালো আছো। আজ আমি নূরজাহানের চরিত্র ও কৃতিত্ব নিয়ে আলোচনা করব। তাহলে চলো আলোচনাটা শুরু করি। মধ্যযুগে রাষ্ট্র বা সমাজে ব্যক্তিত্ব ও প্রভাবকে স্থাপন করতে পারেন এমন খুব বেশি সংখ্যক প্রতিভাময়ী নারীর কথা জানা যায় না। ইলতুৎমিশের কন্যা সুলতানা রাজিয়া উল্কার মতো ক্ষণকাল রাজনীতির আকাশে উদিত হয়ে বিলীন হন। মুঘল যুগে জাহাঙ্গীর পত্নী বেগম নূরজাহান ছিলেন অন্যতমা প্রতিভা, যিনি তার চরিত্র ও ব্যক্তিত্ব দ্বারা সমকালীন ইতিহাসকে প্রভাবিত করেন। নূরজাহানের দুর্ভাগ্য যে তার সম্পর্কে কোনো নিরপেক্ষ সমকালীন ঐতিহাসিক কলম ধরেননি। এই যুগের রক্ষণশীল লেখকরা নূরজাহানের যোগ্যতার প্রকৃত মূল্যায়নে অক্ষম ছিলেন। সম্রাট জাহাঙ্গীর প্রচলিত রীতির প্রতি সম্মান জানিয়ে তার আত্মজীবনীতে তার নিজ পত্নী সম্পর্কে খোলাখুলি প্রশংসা করা থেকে বিরত থেকেছেন। তবে তার সংযত লেখনী থেকে মাঝে মাঝে এই বেগমের আনুগত্য ও বুদ্ধির প্রশংসা ধ্বনিত হয়েছে। নূরজাহানের প্রতি উদাসীন ও বিরোধী ঐতিহাসিকরা তার উপস্থিত বুদ্ধি, সুরুচি, আভিজাত্য, সংস্কৃতি চেতনা ও সর্বোপরি তার অসাধারণ রূপের প্রশংসা করেছেন। স্বভাবতই নূরজাহান পরবর্তী যুগে কাছে ন্যায় বিচার দাবি করতে পারেন। মির্জা ঘিয়াস বেগ বা ইতিমাদ উদ-দৌলার এই রূপ ও গুণে অসামান্যা কন্যা ছিলেন সম্রাট জাহাঙ্গীরের অন্তরের লোক। তিনি নিজ গুণেই পাতশা বেগম বা হারেমের প্রধান মহিষীর মর্যাদা পান। সাহিত্য, শিল্প, কলা, রাজনীতি সকল ক্ষেত্রে ছিল তার অবাধ ও অকুণ্ঠ বিচরণ। তিনি যেমন মুখে মুখে ফার্সি কবিতার চরণ রচনা করতেন, তেমনি তার হৃদয় ছিল কোমল ও দয়ালু। দরিদ্র লোকেদের তিনি সর্বদাই সাহায্য করতেন। অবিবাহিতা কন্যাদের বিবাহে অর্থ সাহায্য করতেন। তার শিল্প চেতনা ছিল মৌলিক। তসবির বা চিত্রাঙ্কন থেকে সূচিশিল্প, জরির কাজ, শিল্পভাবনা সর্বদা তার মাথায় খেলত। তিনি পোশাক ও অলঙ্কারের নিত্য নতুন শৈলী বা স্টাইল রচনা করতেন। তার বাগ্ধারা ছিল মধুর ও শিল্প গুণান্বিত। বীর রসের চর্চাও তিনি করতেন। স্বামীর সঙ্গে শিকার যাত্রা, ব্যাঘ্র নিধন, দক্ষ তীরন্দাজি, যুদ্ধক্ষেত্রে হাতির পিঠে বসে যুদ্ধ পরিচালনা অবলোকন ছিল তার ব্যাসন। রাজনীতির জটিল সমস্যাগুলো তিনি দ্রুত বুঝে ফেলতেন এবং সম্রাটের স্বাস্থ্য ভেঙে পড়লে তিনি দরবারে হাল ধরার চেষ্টা করেন। স্বভাবতই জাহাঙ্গীর তার এই রূপবতী ও গুণবতী পত্নীকে বহু সম্মান ও ক্ষমতায় ভূষিত করেন। এই সম্মান ও ক্ষমতা নূরজাহানের যোগ্যতার পুরস্কার ছিল। মুদ্রায় সম্রাটের সঙ্গে তার নামাঙ্কন অথবা অসুস্থ সম্রাটের স্থলে সাম্রাজ্ঞীর ঝরোকা দর্শন দেয়া যুক্তি দিয়ে বিচার করলে কোনো অন্যায় কাজ ছিল না, কিন্তু তৎকালীন রক্ষণশীল সমাজের চোখে এই ব্যবস্থা অন্যায় বলে মনে হয়। কিন্তু জাহাঙ্গীর যদি দরবারের অভিজাত ও যুবরাজদের বিভিন্ন পদ ও খেতাব দেন, তবে নূরজাহানকে তার যোগ্যতার জন্য পুরস্কারে ভূষিত করলে কেন তিনি তার প্রতি পক্ষপাতিত্ব দেখান বলে বলা হয়? তার কারণ বোঝা যায় না। নূরজাহান এই খেতাব ও সম্মানের জন্য সম্রাটকে অনুরোধ করেন একথা কোনো ঐতিহাসিক বলেননি। এগুলি অযাচিতভাবে তার উপর বর্ষিত হয়। নূরজাহান তার ক্ষমতার অপব্যবহার করেন কিনা এটি হলো মূল প্রশ্ন।
প্রথমত তার পিতা ও ভ্রাতা যে উচ্চপদ লাভ করেন তা তাদের নিজের যোগ্যতার জোরেই পান। নূরজাহানের সঙ্গে জাহাঙ্গীরের বিবাহের আগেই নূরজাহানের পিতা ও ভ্রাতা উচ্চপদে আসীন ছিলেন। নূরজাহানের ভ্রাতা আসফ খাঁ কালক্রমে দরবারে এক বিখ্যাত অভিজাত ও সেনাপতিতে পরিণত হন এবং মুঘল রাষ্ট্রের সেবা করেন। সুতরাং নূরজাহানের চক্রান্তেই তারা বিভিন্ন পদ ও মর্যাদা পান এমন কথা বলা যায় না। দ্বিতীয়ত, নূরজাহান হারেমের অন্য কোনো মহিলা বা সাধারণ লোকের উপর ক্ষমতার অপব্যবহার করে অত্যাচার করেননি। তৃতীয়ত, জাহাঙ্গীরের উপর তার অশুভ প্রভাব সম্পর্কে ডক্টর ঈশ্বরী প্রসাদের অভিমত ডক্টর বেনিপ্রসাদ স্বীকার করেন না। ডাক্তার বেনিপ্রসাদের মতে 1611 থেকে 1622 খ্রিস্টাব্দ যখন জাহাঙ্গীরের স্বাস্থ্য ভালো ছিল তখন নূরজাহানের কোনোই প্রভাব ছিল না। 1622 খ্রিস্টাব্দের পর জাহাঙ্গীরের স্বাস্থ্য খারাপ হলে নূরজাহান দরবারে বহু দায়িত্ব নিজ হাতে নেন, কিন্তু মূল নীতিগুলির বিষয়ে সম্রাট তখনও তার অভিমতে স্থির থাকতেন। খুররামকে বঞ্চিত করে শহরয়ারকে উত্তরাধিকার ঘোষণা করতে জাহাঙ্গীর রাজি হননি। এর থেকে প্রমাণিত হয় যে নূরজাহানের প্রভাব ছিল সীমাবদ্ধ। ডক্টর ত্রিপাঠীর মতে জাহাঙ্গীরের উপর নূরজাহান যে প্রভাব পেয়েছিলেন তা ছিল নৈতিক, আবেগজাত, মনস্তাত্ত্বিক এবং সম্ভবত বৌদ্ধিক। ঈশ্বরীপ্রসাদ প্রভৃতি ঐতিহাসিক মনে করেন যে রাজনীতিতে বেগম সমান প্রভাবশালী ছিলেন। তার পিতার মৃত্যুর পর নূরজাহান রাজনীতিতে সম্পূর্ণ জড়িয়ে পড়েন। ডক্টর ত্রিপাঠী এই মত স্বীকার করেন না। নূরজাহানের মতো বুদ্ধিমতী তার স্বামী ও ভ্রাতার স্বার্থ রক্ষার চেষ্টা না করে নিশ্চেষ্ট থাকবেন এটা আশা করা যায় না। জাহাঙ্গীরের প্রতি নূরজাহানের ভালোবাসা ছিল সকলের ঊর্ধ্বে, একথা তার সমালোচকরাও স্বীকার করেন। নূরজাহান মনে করতেন যে অসুস্থ জাহাঙ্গীরের স্বার্থ তার দেখা কর্তব্য। দরবারে বহু অভিজাত ছিল চক্রান্তকারী, এমনকি খুররামও ক্ষমতার জন্য লোভাতুর ছিলেন। এমত অবস্থায় সম্রাটের নামে তিনি শক্ত হাতে দরবারের হাল ধরার চেষ্টা করেন। নূরজাহানের যোগ্যতা ছিল প্রশ্নাতীত। তারই চেষ্টায় খুররমের বিদ্রোহ দমিত হয় এবং সম্রাট মহাবত খাঁর হাতে বন্দিদশা থেকে মুক্ত হন। ডক্টর ত্রিপাঠী বলেছেন যে যুক্তি দিয়ে বিচার করলে নূরজাহানকে জাহাঙ্গীরের পশ্চাতে অশুভ শক্তি না বলে সৌভাগ্যসূচক শক্তি বলা যায়। ডক্টর ঈশ্বরী প্রসাদ প্রভৃতি ঐতিহাসিক অবশ্য নূরজাহানকে অশুভ শক্তি বলে অভিহিত করেছেন। প্রথমত, তিনি দরবারের রাজনীতিতে হস্তক্ষেপ করেন। সভাসদরা তার খেয়াল খুশি মতো চলতে বাধ্য হয়। দ্বিতীয়ত, তিনি তার পিতা ভ্রাতাকে বহু উচ্চপদ ও ক্ষমতা দিয়ে নিজ গোষ্ঠী তৈরি করেন। তৃতীয়ত, তিনি খুররামকে প্রথমে নিজ পক্ষে আনার জন্য ভ্রাতুষ্পুত্রী মমতাজের সঙ্গে বিবাহ দেন। চতুর্থত, খুররামকে বশ করা না গেলে তিনি নিজ কন্যা লাভলি বেগমের সঙ্গে যুবরাজ শহরয়ারের বিবাহ দেন। পরে তিনি খুররামকে সিংহাসনের অধিকারচ্যুত করে শহরয়ারকে বসাবার চেষ্টা করেন। পঞ্চমত, তার দুর্ব্যবহারে খুররম ও আসফ খাঁ বিদ্রোহ করেন। নূরজাহানের প্রধান দোষ ছিল যে তিনি তার পিতৃ পরিবারের লোকেদের সর্বদাই উচ্চপদে রাখার চেষ্টা করতেন। তিনি তার ভ্রাতা আসফ খাঁর উপর অন্ধ বিশ্বাস স্থাপন করে তাকে বহু ক্ষমতা দেন। আসফ খাঁ তার ভগ্নীর বিশ্বাসের পূর্ণ সুযোগ নেন। তিনি নিজের ও নিজ জামাতা খুররমের ক্ষমতা বৃদ্ধির জন্য ম্যাকিয়াভেলির নীতি গ্রহণ করেন। নূরজাহান আসফ খাঁর ছলচাতুরি ধরতে পারেননি। জাহাঙ্গীরের মৃত্যুর পর আসফ খাঁর চক্রান্তে খুররম
শাহজাহান রূপে সিংহাসনে বসেন। রাজনীতি থেকে অবসর নেয়ার পর নূরজাহান আরও 18 বছর জীবিত ছিলেন। তিনি এই সময় শাহজাহানের বৃত্তিভোগী হয়ে জীবনযাপন করেন। শাহজাহান তার বিমাতাকে বার্ষিক 2 লক্ষ টাকা বৃত্তি দিতেন। লাহোরের স্বামীর কবরের পাশেই নূরজাহান 1680 খ্রিস্টাব্দে তার শেষ শয্যা পাতেন। আজ আসি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।